আজকে আজ পর্যন্ত কোথাও বলি না, আপনাকে মনে হয় তাহলে বলি। আব্দুল কাদের মোল্লা যেদিন ওনাকে ফাঁসি দেওয়া হয়, জামাত নেতা। জামাত নেতা, আমি ভাই আবারও বলি, আমি কোনোদিন শিবির করি নাই। এইটা এখন আমি বলছি এই জন্য, শিবিরের দিনই আমি কোনোদিন বলি নাই, কারণ শিবির করি নাই এইটা বলে একটা খারাপ কথা। শিবির যে করবে তার করতে দেওয়া যাবে না কেন? এটা গণতান্ত্রিক রাষ্ট্রে যে কারো অধিকার আছে যে কোনো রাজনীতি করার। তো আর এটা তো কোনো নিষিদ্ধ এর চেয়েও সংগঠন বড় না। প্রশ্ন হলো, আমার আসলে শিবির কোনোদিন করতে হয় নাই। এর মানে আমি শিবির না করেই অনেক বড় বড় ভাই বন্ধুদেরকে চিনতাম, তারা আমার বিভিন্ন অ্যাক্টিভিজমের কারণে, আপনি জানেন ভাই, যে হয়তো জানেন যে আমি ওই ছোটবেলা থেকে যখন আমি 780 পড়ি তখনও জাতীয় পর্যায়ে সেই জেলা, ঝালকাঠি জেলা, তারপরে বরিশাল, তারপরে ঢাকা এসে আমি কবিতায়, বক্তৃতায়, বিতর্কে আমি জাতীয় পর্যায়ে অনেকবার ফার্স্ট হয়েছি, মানে স্বর্ণপদক পাইছি। তো বিভিন্ন কারণেই তারা আমাকে ভালোবাসতেন। তা আমার শিবিরটা আসলে করা লাগে নাই, এমনিতেই আমার সবার সাথে ভালো সম্পর্ক ছিল, আমাকে পছন্দ করতো। কিন্তু আজকে আমি যেটা বলি, আব্দুল কাদের মোল্লা ওনাই যখন ওনাকে ফাঁসি দেওয়া হয়, আমি কোনোদিন আব্দুল কাদের মোল্লাকে ফিজিক্যালি দেখি নাই। শিবির বা জামাতের কোনো বড় নেতার সাথে আমার কোনোদিন ওঠা বসা বা সামনে দেখারও কোনো কারণ নাই, কারণ আমি তো শিবিরের কোনো প্রোগ্রামে যাই নাই। ওনার মৃত্যুটা নিয়ে আপনার নিশ্চয় মনে আছে, ওনার যেদিন ফাঁসি হওয়ার কথা সেদিন হয় নাই। হ্যাঁ, সম্ভবত যে রিভিউ করবে কি রিভিউ করবে করবে, না। এর একদিন পরে সম্ভবত ফাঁসি দেওয়া, এখন দেশের বাইরে। তখন পুরো জিনিসটা, ঘটনাটা সব মানে লাইভে টিভিতে দেখাচ্ছিল, যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ওনারা চিফ জাস্টিসের বাসার সামনে ফাইল নিয়ে দাঁড়াই আছেন রিভিউ করার জন্য, জেলের সামনে। আমি, আমার পুরো পরিবার, আমি আমার বোনের বাসায় থাকতাম। তো আমার বোন, ওরা পলিটিক্যালি কনসাস। তো আমার মনে হচ্ছিল যে একজন মানুষ, তাকে কোনো অপরাধ ছাড়া জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ফাঁসি দেওয়া হচ্ছে, এবং তার ছেলেরা, তার মেয়ে, তার পরিবার কিভাবে একটা ফাইল নিয়ে একা, এবং ব্যারিস্টার সম্ভবত মাহবুব হোসেন, যিনি বিএনপির সিনিয়র একজন, খন্দকার মাহবুব, উনি তখন তাদের সাথে ছিলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ছিলেন, কি ভয়ের তো মুখ, চিফ জাস্টিসের বাসার সামনে দাঁড়িয়ে আছেন ওনারা। তো পরের দিন ওনাকে যখন ফাঁসি দেওয়া হলো, এবং পরে জানলাম ওনার ঢাকার বাসায়ও হামলা করা হলো, এবং ওনার বাচ্চাদেরকেও সেটা দেখতে দেওয়া হলো না। আমি জানি না ভাইয়া কি হয়েছে আমার, আমি আমার বাসায় গড়াগড়ি করে চিৎকার করে কাঁদতেছিলাম। আমি কোনোদিন আব্দুল কাদের মোল্লাকে দেখি নাই, জামাতের কোনো বড় নেতা তো দূরের কথা, শিবিরের কোনো বড় মানুষের সাথে আমার কোনোদিন আলাপ হয় নাই, শুধু আমার ডিপার্টমেন্টে যারা করতো তাদের সাথে। আমি চিৎকার করে গড়াগড়ি করে কাঁদতেছিলাম। আমার মনে হইতেছিল যে আমার অতি পরিচিত একজন মানুষ, যে মাজলুম, তারে আমাদের সামনে বসে, এই এখানে আমার বাসার পাশে কোর্ট, আমার বাসা রামপুরা, এই এখান থেকে এত কাছে, তারে ফাঁসি দেওয়া হইলো কোটি কোটি মানুষের সামনে, আমরা দেখতেছি, কিন্তু কেউ কিছু বলতে পারতেছে না। আমি এটা নিতে না পারি, আমার মনে আছে আমি গড়াগড়ি করে শব্দ করে কাঁদতেছিলাম। কিন্তু ভয়াবহ অভিজ্ঞতা হলো, আমার বোনও তখন কাঁদতেছিল, কিন্তু সে এসে আমার মুখ চেপে ধরছে। আমার বোন মুখ চেপে ধরে আমার বলতেছে, সেও কাঁদতেছে নীরবে, যে জোরে চিৎকার করে কাঁদা যাবে না, কারণ আমার বাসার পাশের ফ্ল্যাটে যদি কেউ চিৎকার করে কান্না শোনে, তারা বুঝে ফেলবে যে এই বাসায় মনে হয় শিবিরের কেউ আছে, তখন আমাদের বাসা ছাড়তে হবে, অথবা এই বাসায় আমরা থাকতে পারবো না। আপনি ভাবেন যে মানে ভয়ের সংস্কৃতিটা তখন সমাজের মানে কোন লেভেলে চলে গেছে, যে আমি চিৎকার করে কাঁদতে, আমি তারা চিনি না, এবং আমার বন্ধু বান্ধব সবাই, এবং আমার মনে আছে আমার দুইটা ফ্রেন্ড, ওরা এখন বিসিএস ক্যাডার, ওরা আমার কান্না শুনে পরের দিন আমার বাসায় আসছে। আমার আওয়ামী লীগ তো কান্নার শব্দ নিয়ন্ত্রণ করেছে। হ্যাঁ, আপনি তো জানেন ভাইয়া, যে মানুষের একজন যদি ফাঁসির আসামি হয়, তারও কিন্তু কবর করার অধিকার আছে। মানে তারা, আপনি যখন ফাঁসি দিয়ে দিচ্ছেন, আপনি তো তার কবর, রাষ্ট্রের কাজ শেষ, তার বাবা, তার মা, তাকে কবরস্থ করবে। শেষ। একটা পরিবার, কাদের মোল্লার পরিবার পর্যন্ত, আরো এরা কবরটা পর্যন্ত করতে পারে না, জানাজা পর্যন্ত দেওয়া হয় না, গুমের মানুষের আপনি কবরটা পর্যন্ত, আপনি কবরের অধিকার কাইরা নিচ্ছেন।